গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। মশালের আলোয় দৃশ্যটা দেখল ভানু। ফনা তুলে আছে ভয়াল গোকরা। অরুণের বাপা সাপটার শরীর প্রায় ছুঁয়ে আছে। সামান্য নড়লেই মাটিতে কম্পন তৈরি হবে, সঙ্গে সঙ্গেই ছোবল মারবে সে। কিন্তু নিথর পড়ে থাকা অরুণ কি নড়বে? দৃশ্যটা দেখে পুষ্পলতার মতোই তীব্র আতঙ্কে স্থির হয়ে গেল সেও। নিজের করণীয় কিছুতেই ঠিক করতে পারল না। অন্ধকারে কোনো মতে হেঁটে এসে মাটিতে লুটিয়ে পড়েছে অরুণ। সাপটা সম্ভবত আশেপাশেই ছিল। অরুণের ওই হঠাৎ উপস্থিতি তাকে অনিরাপদ বোধ করিয়েছে। এখন কি হবে? ভানু একবার খাপ থেকে তলোয়ার বের করার কথা ভাবল, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে নিরস্ত করল। এতে যদি হিতে বিপরীত হয়, সাপটা আক্রমণাত্মক হয়ে হঠাৎ ছুবল মেরে বসে। শেষ অবধি অবশ্য তেমন ভয়ঙ্কর কিছু ঘটল না। ধীরে ধীরে ফনা গুটিয়ে নিল সাপটা, তারপর একে বেঁকে হারিয়ে গেল অন্ধকারে। দীর্ঘ সময় ধরে আটকে রাখা শ্বাস ছাড়ল ভানু আর পুষ্পলতা। ভানু বলল, আপনি ঠিক আছেন তো? পুষ্পলতা জবাব দিল না, তবে ধীর পায়ে হেঁটে অরুণের দিকে এগিয়ে গেল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে অরুণের। মশালের আলোতে মুখখানা ফ্যাকাশে লাগছে। পুষ্পলতা জানে না কেন মানুষটার জন্য বুকের ভেতর কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। তার নিজের শরীরটাও যে খুব ভালো তাও নয়। হাতের আঘাতটা গুরুতর না হলেও ক্ষতটা বেশ যন্ত্রণা দিচ্ছে। তাছাড়া ঘোড়ার পিঠে এমন দীর্ঘ যাত্রায় সে অভ্যস্তও নয়, ফলে ধকলটাও পুরোপুরি নিতে পারেনি। তারপরও হাঁটু ভাঁজ করে অরুণের পাশে বসল সে, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছে না। ভানু বলল, আমি কি জল নিয়ে আসব? ক্ষতটা যদি তাতে পরিষ্কার করা যায়, বোঝাও যাবে কতটা গভীর। হ্যাঁ, আনুন। ভানু নদী থেকে জল নিয়ে এলো। পুষ্পলতা অবশ্য সেই জল দিয়ে সরাসরি ক্ষত পরিষ্কার করল না, বরং বলল, একটু শুকনো খড়কুটোতে আগুন জ্বালানোর ব্যবস্থা করবেন। তাতে যদি জলটা ফুটিয়ে নেওয়া যায়, নদীর নোংরা জলে ক্ষত পরিষ্কার করলে তাতে পচন ধরতে পারে। পুষ্পলতার কথা শুনে বেশ চমকিত বোধ করল ভানু। নিজে সহিস বলেই ক্ষত পরিষ্কার করার ক্ষেত্রে এই সাবধানতাটুকু যে জরুরি তা সে জানে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় বিষয়টি একদমই মাথায় ছিল না। এতক্ষণে যেন পুষ্পলতার দিকে পরিপূর্ণ চোখ তুলে তাকালো সে। মেয়েটির চোখে মুখে রাজ্যের ক্লান্তি, ভয়, অনিশ্চয়তা, কিন্তু তারপরও তার অভিজাত স্নিগ্ধতাটুকু তাতে আড়াল হয়ে যায়নি, বরং চাপা অথচ তীক্ষ্ণ এক টুকরো বুদ্ধির দীপ্তিও সেখানে স্পষ্ট। দেখে মনে হচ্ছে ভালো ঘরেরই মেয়ে, কিন্তু তাহলে ও বাড়িতে কি করছিল? এসব অবশ্য পরেও জানা যাবে, আগে অরুণ সুস্থ হয়ে উঠুক। সে ঘরকুটো কুড়িয়ে এনে জল গরম করতে দিল। ভাগ্যিস আসার সময়ে খাবারের সঙ্গে কিছু পাত্রও নিয়ে এসেছিল, তা না হলে ভারী বিপদে পড়ে যেত। এই পথে কতদিন এভাবে থাকতে হয় কে জানে। এইটুকু সঙ্গে না থাকলে টিকে থাকা কঠিন। জল ফুটাতে ফুটাতেই ঝোলা থেকে বের করে কিছু খাবারও খেয়ে নিল তারা। খিদে তেষ্টা ক্লান্তিতে সবার প্রাণী প্রায় ওষ্ঠাগত। তারপরও অরুণের অবস্থা সবচেয়ে শোচনীয়, সুতরাং তাকে সুস্থ করে তুলতে হবে সবার আগে। আর সেজন্য তাদের দুজনকে সুস্থ থাকতে হবে। এখানে কতদিন লুকিয়ে থাকতে পারবে কে জানে। হারাধন খুব বেশি দেরি করবে না তাদের পিছু নিতে, তবে খুঁজে পেতে কিছুটা সময় তো লাগবেই। তার আগে যদি অরুণ খানিক সেরে ওঠে, সেটুকুই এখন চাওয়া। জল গরম হতে অরুণের ক্ষত পরিষ্কারে মনোযোগী হল পুষ্পলতা। আঘাতটা বেশ গভীর, রক্তক্ষরণও হয়েছে প্রচুর, ফলে ভয়ানক দুর্বল হয়ে পড়েছে সে।
গা গরম, জ্বর আসবে নিশ্চিত। এখন সবচেয়ে বেশি যেটা জরুরি তা হলো বিশ্রাম আর খাওয়া। কিন্তু এই অবস্থায় সেটি কতটুকু সম্ভব তা কেউই নিশ্চিত নয়। ক্ষত পরিষ্কার করে বেঁধে দিল পুষ্পলতা। কিছু খাবার খাওয়ানোর চেষ্টাও করল, কিন্তু লাভ হলো না। অরুণ মৃতের মতো পড়ে রইল। শেষ রাতের দিকে বেশ বৃষ্টিও হলো, তবে তাদের ভাগ্য সুসম্পন্ন। ওই বৃষ্টিতেও গাছের ঘা ঘেঁষা ওই অংশটুকু শুকনোই রইল। অরুণ জাগল পরদিন ভোরে। ততক্ষণে জোরটা বেশ জাঁকিয়ে বসেছে, শরীরও দুর্বল। তবে দীর্ঘ ঘুম খানিকটা হলেও ধাতস্থ হতে সাহায্য করেছে তাকে। ফলে সামান্য খাবারও খেতে পারল। তারপর ঘুমিয়ে পড়ল আবার। ভাঙল দুপুরে। এর মধ্যে জলঙ্গ থেকে কিসব লতাপাতা কুড়িয়ে এনেছে ভানু। রাজবাড়িতে দীর্ঘ সময় কাজ করেছে সে। বিপদাপন্ন নানান পরিস্থিতির মুখোমুখিও হয়েছে। আহত ঘোড়া থেকে শুরু করে সৈনিকদেরও নানান সেবা শুশ্রূষা করতে হয়েছে। সেই থেকে কিছু অভিজ্ঞতাও হয়েছে। শৈশবে বাবার সঙ্গে একবার গজেন্দ্রগড় জঙ্গলে গিয়েছিল বাঘ শিকারে। তখন আহতদের শুশ্রূষায় ঔষধি এক লতার সন্ধান পেয়েছিল তার বাবা। সেই লতা ছেঁচে তার রস মেখে দিলে ক্ষতস্থান খুব দ্রুত শুকায়। ভানু ভাবেনি এখানেও সেই রকম কিছু মিলে যেতে পারে, কিন্তু ভাগ্য ভালো, লতাটা পেয়েছে সে। দুপুরের দিকে সেই লতার রস লাগিয়ে দিল অরুণের ক্ষততে। প্রথমে তীব্র জ্বলনিতে উন্মাদ প্রায় অবস্থা হলো তার, যেন হাজার হাজার লাল পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়েছে কাঁধে। যুদ্ধক্ষেত্রে গলাকাটা ঘোড়া যেমন তরপায়, তেমন করে তরপাতে লাগলো, চিৎকার করতে লাগলো পাগলের মতো। তবে এই যন্ত্রণা বেশিক্ষণ থাকলো না, বরং কিছুক্ষণের মধ্যেই আশ্চর্য এক প্রশান্তিতে ভরে উঠতে লাগলো জায়গাটা। যেন বরফ শীতল জলের স্পর্শে পুরো শরীর ঘুমিয়ে পড়তে লাগলো। একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া যেন ক্ষতর জায়গাটাকে আরামদায়ক অনুভূতিতে অবশ করে দিতে লাগলো। অরুণ ঘুমিয়ে পড়ল আবারও। রাতে যখন তার ঘুম ভাঙল, তখন বেশ ভালো অনুভব করতে লাগলো। এই পুরো সময় পুষ্পলতা চুপচাপ বসে রইল তার পাশে। ভানু আশেপাশে সতর্ক চোখ রাখার চেষ্টা করেছে। হারাধন যদি তাদের খুঁজতে বেরো হয়, তার পক্ষে চট করে বুঝে ওঠা সম্ভব হবে না যে তারা কোন দিকে গেছে। ফলে আগে নিশ্চিত হতে হবে তাকে। আর একবার যদি ভুল দিকে চলে যায়, তাহলে বেশ খানিকটা সময় পাওয়া যাবে। আর ওই সময়টাই এখন অরুণের জন্য সবচেয়ে বেশি দরকার। পুষ্পলতা মেয়েটিকে এর মধ্যে বেশ কয়েকবার নানান প্রশ্ন করেছে সে, কিন্তু তার কোনো প্রশ্নেরই উত্তর সে দেয়নি, বরং একইভাবে নীরব হয়ে থাকছে। এই ব্যাপারটি নিয়েও চিহ্নিত ভানু। এমনিতেই যে ভয়ানক বিপদে তারা রয়েছে, তাতে এই মেয়েকে নিয়ে কি করবে? সে কোনো কথাই বলছে না। কোথায় যাবে, কোথা থেকে এসেছে, কি তার পরিচয়, কিছুই না। অবশ্য অরুণ সুস্থ না হয়ে ওঠা অবধি অপেক্ষা করতেই হবে। ফলে চুপ করে গেছে ভানু। এর মধ্যে আরো 2 দিন চলে গেল। ভানু 2খানা ধনুক ও কিছু তীরও বানিয়ে ফেলল, তাতে শিকারের সুবিধে। বুদ্ধি করে নদী থেকে মাছও ধরা গেল। জঙ্গলে খোঁজাখুঁজি করে খাওয়ার মতো ফল পাওয়া গেল কিছু। তা দিয়ে কোনো মতে চলতে লাগলো ক্ষুধা নিবারণ। এর মধ্যেই 4র্থ দিন সকালে উঠে দাঁড়ালো অরুণ। বা কাঁধে ব্যথা না থাকলেও আড়ষ্টতা আছে। ক্ষত পুরোপুরি শুকাতে এখনো সময় লাগবে, তবে হাতখানা নাড়ানো যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এ কয়দিন যে পুষ্পলতা সারাক্ষণ তার পাশে বসেছিল, সে আর এখন কাছেই আসছে না, বরং বসে আছে দূরে গিয়ে। ভানু বলল, মেয়েটিকে নিয়ে কি করব? কিছু বলেছে? কিচ্ছু না। অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু মুখই খুলছে না। এমনিতে দেখে তোমার কি মনে হলো? ভালো ঘরের মেয়ে, বুদ্ধিমতীও। এ কদিন আপনার সব সেবা যত্ন সেই করেছে। হুম, গম্ভীর মুখে বলল অরুণ। বিষয়টা সেও খেয়াল করেছে। যখনই জেগে উঠেছে, দেখেছে উদ্বিগ্ন মুখে তার পাশে বসে আছে মেয়েটি। নিশ্চয়ই বড় কোনো ঘটনা আছে জীবনে। ভানু বলল,
কিন্তু নিজে মুখ ফুটে কিছু না বললে বুঝবো কি করে? অরুণ জবাব দিল না। বিকেল অবধি চুপচাপ শুয়েই রইল। এই সময়ে অনেক কিছু ভাবল সে। সৃজিতার কথা, মা, ভাই বোন, ঠাকুমা, চন্দ্রগড়ের কথা, বিনয়াদিত্যের কথাও। কিন্তু এই ভাবনা অবধি আসতেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সবকিছু এলোমেলো, ঝাপসা লাগে। মনে হয় কোথাও নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, না হলে এমন কিছু তো কখনোই বাস্তবে হতেই পারে না। পৃথিবী উল্টো গেলেও না। বিনয় কাউকে কি সত্যি সত্যিই তাকে খুন করতে চেয়েছিলেন? এই কথা সে কি করে বিশ্বাস করবে? কিন্তু সময় যত যেতে লাগলো ততই গত কদিনের ঘটনা প্রবাহ যেন একের পর এক ছবির মতো চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। মনে পড়ল সেই কথাটিও, বিশ্বাস মূলত একটি অবিশ্বাসযোগ্য ব্যাপার। তাই বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস রাখা যায় তত ভালো। কথাটি সত্যি, ক্ষমতার ক্ষেত্রে আরো বেশি সত্যি। রত্নেশ্বর ঠাকুর বলতেন, ক্ষমতার নেশা আফিমের নেশার চেয়েও ভয়ঙ্কর। যে একবার এই নেশায় আক্রান্ত হয় সে আর স্বাভাবিক থাকে না, হয়ে যায় অপকৃষ্ট, অস্বাভাবিক। এর স্বাদ ছাড়া তখন আর তার এক মুহূর্তও চলে না। ফলে এই ক্ষমতা চিরস্থায়ী করতে ক্রমশ নিষ্ঠুর, নির্মম হয়ে উঠতে থাকে সে। পরিণত হয় ভয়ানক, অসহিংস, একরোখা, জেদি এক স্বৈরাচারে। নিজের সিংহাসন সামান্য ভঙ্গুর হলে বা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে তার রক্ষায় পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজটি করতেও দ্বিধা করে না। তখন আর কোনো নীতি, আদর্শ, বোধ কিংবা বন্ধনের বালাই তার থাকে না। সম্পর্ক, প্রেম, মায়ের মতো সুকোমল কোনো অনুভূতি আর তাকে স্পর্শ করতে পারে না। এ কারণেই বলে, ক্ষমতার নেশার চেয়ে ভয়ঙ্কর নেশা আর জগতে নেই। অরুণ তখন জিজ্ঞেস করেছিল, তাহলে ক্ষমতা কি সবসময়ই খারাপ? না, ক্ষমতা খারাপ নয়। তবে যে কোনো মূল্যে ক্ষমতা অর্জন করার কিংবা টিকে থাকার নেশা খারাপ। ক্ষমতা যোগ্য লোকের হাতে পড়লে তা মানুষের জন্য কল্যাণকর, কিন্তু অযোগ্যের হাতে পড়লে তার চেয়ে ক্ষতিকর আর কিছু নেই। আমি কি চন্দ্রগড় রাজসিংহাসনের জন্য যোগ্য মানুষ? সেটা প্রজারা বলবে। রাজা কেমন তা একমাত্র প্রজারাই বলতে পারে। কিন্তু কেউ রাজা হওয়ার আগে প্রজারা কি করে বুঝবে যে তিনি রাজা হবেন, তিনি ভালো না মন্দ? যিনি সত্যিকারের রাজা তিনি সিংহাসনে আরোহণ না করেও রাজা হয়ে উঠতে পারেন। কিভাবে? রাজার কাজ কি? প্রজাদের পাশে থাকা, তাদের অভিভাবক হয়ে ওঠা। কিন্তু আমরা ভাবি রাজার কাজ শাসন করা, প্রজা শাসন, রাজ্য শাসন। কিন্তু এই শাসন শব্দটার সঙ্গে অন্য যে শব্দটি জড়িয়ে আছে তা হলো শোষণ। রাজা শাসক হয়ে উঠলেই শোষণ করতে শুরু করেন, শোষক হয়ে উঠেন। তাই রাজাকে শাসকের চেয়েও আরো অনেক বেশি হয়ে উঠতে হয় অভিভাবক বা বন্ধু। যে সিংহাসনে আরোহণের আগেই প্রজাদের রাজা হয়ে উঠতে পারে সেই প্রকৃত রাজা। সে তার কাজে, আচরণে, প্রয়োজনে সবসময় প্রজাদের পাশে থাকে। মানুষের প্রয়োজনে পাশে থাকার জন্য তো সিংহাসনে আরোহণ করে রাজা হতে হয় না। আর তখনই বোঝা যায় সে সিংহাসনে বসার উপযুক্ত রাজা কিনা। রত্নেশ্বর ঠাকুরের এই কথা অরুণ তখন পুরোপুরি উপলব্ধি করতে পেরেছিল কিনা জানে না, কিন্তু তার পরের কথাটা মনে হতেই চমকে উঠল সে। রত্নেশ্বর ঠাকুর শেষে বলেছিলেন, আর যিনি রাজা হবেন তিনি কথা বলবেন কম, কাজ করবেন বেশি। তার কাজই হবে তার কথা। এই কথাটি কেন অরুণকে চমকে দিল? অনেক ভেবেও এর উত্তর সে খুঁজে পেল না। তবে তার এই ভাবনার রত আর থামল না। পরের দুদিন কত মানুষ, কত স্মৃতি বিস্মৃতি পেরিয়ে নানান জায়গা ঘুরে এলো ভাবনার নৌকা। শেষে যেখানে এসে থামলো সেখানে সে হঠাৎ আবিষ্কার করলো পুষ্পলতাকে। কোথায় আছে মেয়েটি? কেমন আছে? সে কি তার কথা ভাবছে? নিশ্চয়ই ভাবছে। তার সেই চিঠি দুখানা
এখনো যত্ন করে রেখে দিয়েছে অরুণ। মনে পড়তেই আলগোছে বের করে পড়ল বার কয়েক। প্রথম সেই চিঠিখানা। আমায় আপনি চিনতে পারছেন? আমি পুষ্পলতা। আপনার কাছে হয়তো আমি কেউ না, কিন্তু আমার কাছে আপনি সবকিছু। আচ্ছা, আপনি কি জানেন আপনার জন্য সারাক্ষণ আমার মন কেমন করে? কি স্নিগ্ধ সুন্দর অনুভূতি! এই কটা মাত্র শব্দ, অথচ সেই শব্দের শরীর জুড়ে থই থই অনুভব। সে কি জানে অরুণের কথা? এতদিনে নিশ্চয়ই জেনেছে। আর জানার পর কি করেছে সে, কিংবা কি করছে এখন? এইসব প্রশ্নের কোনোটিরই উত্তর নেই অরুণের কাছে। তবে সে মনে মনে পণ করেছে, যে করেই হোক এই মেয়েটির সঙ্গে সে দেখা করবেই। জীবনে যদি কারো প্রতি সত্যিকার অর্থেই সে অবিচার করে থাকে, তবে তা কেবল ওই মেয়েটির প্রতি। এইটুকু জীবনে কত কাছের মানুষের বদলে যাওয়া ভয়ঙ্কর মুখ কিংবা মুখোশিনা তাকে দেখতে হয়েছে। কি অবিশ্বাস্য নিষ্ঠুর সেসব মুখ! অথচ এই মানুষটি তাকে এক পলক না দেখেও কি আশ্চর্য গভীর অনুভবেই না ভালোবেসেছে। তার তেষ্টায় আকণ্ঠ ডুবে গিয়েছে। অপেক্ষায় কাটিয়ে দিয়েছে দীর্ঘ দিবস রজনী। অরুণ পরের চিঠিও পড়ল। আমি জানি আমায় আপনার কখনো মনেও পড়ে না। হয়তো ভুলেই গেছেন, হয়তো জানেনই না যে কোথাও কেউ অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু আমার মন কেন এমন হয়? কিন্তু আমার কেন এমন হয়? কেন সময় কাঠঠোকরা পাখির মতো কেউ ঠোকরায়, তারপর ব্যথা হতে থাকে মন, তারপর ছড়িয়ে পড়তে থাকে শরীর জুড়ে। কেন এমন হয় আমার? অরুণের বুকের ভেতর হঠাৎ যেন খামছে ধরল এই কথাগুলো। আপনি হয়তো জানেন না যে কোথাও কেউ অপেক্ষা করছে আপনার জন্য। সময় নেই, অসময় নেই, রাত নেই, দিন নেই। হঠাৎ হঠাৎ বুকের ভেতর কাঠঠোকরা পাখির মতো কেউ ঠোকরায়, তারপর ব্যথা হতে থাকে মন, ছড়িয়ে পড়তে থাকে শরীর জোরে। কি অদ্ভুত সুন্দর কথা! কাঠঠোকরা পাখির মতো কেউ একজন সারাক্ষণ বুকের ভেতর ঠোকরাতে থাকে। কি গভীর অনুভব আর সকরুণ আর্তনাদ, অভিমান ওই শব্দগুলো জুড়ে। এক মুহূর্ত চোখের দেখা না দেখেও মেয়েটি কি করে তার জন্যে এমন তেষ্টা পুষে রেখেছিল বুকের ভেতর। অথচ এই এতদিনেও সে যেন তা একবারও পুরোপুরি অনুভব করেনি, ফুসরত মেলেনি। আচ্ছা, পুষ্পলতার সেই অপেক্ষা, সেই তেষ্টা কি এখনো আছে? অরুণ জানে না। তবে তার বুকের গহীনে ঋণ ঋণে যন্ত্রণার সূক্ষ্ম এক কান্না যেন হঠাৎ দলা পাকাতে লাগল। এর আগে কি কখনো এমন হয়েছে তার? নিজের অজান্তেই চোখ জোড়া আড়াল করে ফেলল সে। পুষ্পলতা এখন কোথায় আছে? কেমন আছে? কোনো বিপদ হয়নি তো তার? কথাটি ভাবতেই উঠে বসল সে। এত কিছুর ভিড়ে এই কথাটিই তো কখনো মাথায় আসেনি। অক্ষয়াদিত্য এবং কৃষ্ণেন্দু মিত্র যদি চন্দ্রগড়ের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকেন, তাহলে নিশ্চিত করেই জলেন্দ্রপুর আর তাদের সুনজরে থাকবে না, বরং ইন্দ্রনারায়ণ ও তার পরিবার রোষানলে পড়বে তাদের। তাহলে পুষ্পলতারও তো নিরাপদে থাকার কথা নয়। অরুণ বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে থমকে গেল। এতক্ষণ দূরে একা বসে থাকা মেয়েটি সোজা তার দিকে এগিয়ে আসছে, চলেও এসেছে কাছাকাছি। সে কি বুঝতে পারবে যে তার চোখ ভার? হাতে কারো চিঠি। সেই চিঠি পড়তে গিয়েই ভেতরে বাইরে আর্দ্র হয়ে গিয়েছে সে। চট করে চিঠিটা লুকিয়ে ফেলল অরুণ। তারপর সোজা হয়ে উঠে দাঁড়ালো। পুষ্পলতা অবশ্য তার কাছে এলো না। সে তাকে পেরিয়ে হেঁটে চলে যাচ্ছিল নদীর দিকে। এই সময় ডাকলো অরুণ, শুনুন। পুষ্পলতা প্রথমে শুনতে পেল না। ভীষণ অন্যমনস্ক ভঙ্গিতে সোজা হেঁটে যাচ্ছে। অরুণ আবারও একবার ডাকতে গিয়েও সেই সবদি ডাকল না, বরং থমকালো। মনে মনে কৌতূহলী হয়ে উঠেছে সে। এমন নিবিষ্ট মনে কোথায় যাচ্ছে মেয়েটি? বেশ খানিকটা হেঁটে নদীর ধারে গিয়ে দাঁড়ালো পুষ্পলতা। তখন দুপুরের রোদ মিইয়ে কেবল বিকেল নেমেছে। একটা নরম আলো শরীরে মেখে আলস্যে বয়ে যাচ্ছে নদী। অরুণ ভেবেছিল এতটা পথ হাঁটতে গেলে কাঁধের ক্ষতটা তাকে ভীষণ অস্বস্তি দেবে।
কিন্তু তেমন কিছুই হলো না। একটা আড়ষ্টতা কাজ করছে, তা ঠিক, কিন্তু তা তার চলাফেরায় খুব বেশি বিঘ্ন তৈরি করতে পারছে না। বিষয়টা তাকে একই সঙ্গে আনন্দিত ও আত্মবিশ্বাসী করে তুলল। কিন্তু মেয়েটি এখানে কি করছে? সে কি কথা বলার চেষ্টা করবে? এখন অবশ্য বলাই উচিত। প্রত্যাশার চেয়েও অনেক বেশি দিন এখানে নিরাপদে থাকতে পেরেছে তারা। এই সময়টুকু না পেলে বড় বিপদ হয়ে যেত। ভাগ্য যে তাদের অভাবিত সহায়তা করেছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এখন আবার ছুটতে হবে বিপদসংকুল অনিশ্চিত দীর্ঘ যাত্রায়। সে জানে না কে কোথায় কিভাবে আছে। এ কয়দিনে নিজের পরবর্তী গন্তব্য বা করণীয় নিয়েও ভেবে দেখার ফুসরত মিলেনি। এখন সেসব নিয়েও ভাবতে হবে, ভানুর সঙ্গে পরামর্শ করতে হবে। তবে সবকিছুর আগে গন্তব্যে পৌঁছে দিতে হবে মেয়েটিকে, আর সেজন্য তার কাছ থেকে বিস্তারিত জানতে হবে। অরুণ আরো কয়েক পা এগোলো, পুষ্পলতার খুব কাছাকাছি। অন্যমনস্ক বলেই হয়তো অরুণের এই এতটা পথ অনুসরণ করে আসা কিংবা এত কাছাকাছি অবস্থানও খেয়াল করেনি সে। তবে একদম শেষ মুহূর্তে আচমকা ঘুরে দাঁড়ালো পুষ্পলতা, তার হাতে উদ্যত ছোড়া। অরুণ বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করল। ভয় পাবেন না, আমি। পুষ্পলতা তাও ছোড়া নামালো না। তার চোখে মুখে আতঙ্ক, হাত কাঁপছে। অরুণ আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, এখানে আপনার কোনো ভয় নেই, আপনি নিরাপদ। কিন্তু আমার আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে। কি কথা? আগে ছোরাখানা নামান। অমন উদ্যত অস্ত্রের সামনে কেউ কথা বলতে পারে? পুষ্পলতা ছোরা নামালো, কিন্তু তার ভয় যেন কাটল না। এই কদিন সে ঘুমন্ত এই মানুষটির পাশে দীর্ঘ সময় বসেছিল। প্রবল জ্বরে যখন অচেতন হয়েছিল তখন তার মাথায় জল ঢেলেছে, আহত ক্ষতস্থান পরিষ্কার করে দিয়েছে, ভানুর সঙ্গে পালা করে রাত জেগে পাহারা দিয়েছে। কই, তখন তো এমন ভয় হয়নি। বরং কেমন অদ্ভুত এক মায়া, দুশ্চিন্তা কাজ করছিল লোকটার জন্য। তাহলে এখন কেন এমন লাগছে? সে কি অবচেতনে আর কাউকে বিশ্বাস করতে পারছে না? কিন্তু এই মানুষ দুটি তো তার কোনো ক্ষতি করেনি, দেখে খারাপ মানুষও মনে হয়নি। বরং এত বিপদ মাথায় নিয়েও ওই জঘন্য নরক থেকে তাকে উদ্ধার করেছে। তাহলে হারাদনের বলা শেষ কথা কটি কি তাহলে তার মাথায় গেঁথে গেছে? হারাদন শেষ মুহূর্তে চিৎকার করে বলেছিল, এরাও ভালো লোক নয়, ভালো অস্ত্র চালায় বলে পথে ঘাটে চুরি ডাকাতি করে বেড়ায়, অসহায় রূপবতী মেয়ে মানুষ পেলে ক্ষতি করে, তারপর বাজারে নিয়ে বিক্রি করে দেয়। তারা কি তার সঙ্গে অমন কিছু করবে? এ কয়দিনে অবশ্য তেমন কিছু মনে হয়নি, বরং ভালো মানুষ বলেই মনে হয়েছে। কিন্তু তারপরও নিজের মনের ভেতর খচখচ করতে থাকা দ্বিধাটা সে পুরোপুরি কাটাতে পারেনি। বিশেষ করে ওই লোকটা সুস্থ হয়ে ওঠার পর থেকে। মাঝে মধ্যেই সঙ্গের লোকটার সঙ্গে ফিসফিস করে কিসব আলাপ করতেও তাকে দেখেছে সে। সেসব আলাপও যে তাকে নিয়েই, তাও বুঝতে অসুবিধা হয়নি পুষ্পলতার। সঙ্গের লোকটা গতকাল তার সঙ্গে খানিক রূঢ় আচরণও করেছে। বলেছে, আমার কর্তাবাবু বয়সে ছোট হলেও প্রচণ্ড রাগী আর খ্যাপাটে। সুতরাং উনি সুস্থ হয়ে ওঠার পর কি করবেন তা আমি জানি না। তার আগেই আপনার পরিচয়খানা বলুন, না হলে কি থেকে কি ঘটে যায় তা কিন্তু আমি বলতে পারবো না। তার বলার ধরনে কেমন বিচ্ছিরি একটা ব্যাপার ছিল। এর আগেও গত কদিনে বেশ কয়েকবার তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু তাতে একবারও এমন হয়নি। তাহলে এই লোকটা সুস্থ হয়ে উঠতেই কেন তার ভাষা ও ভঙ্গি বদলে গেল? এখন আবার তার পিছু পিছু এতটা পথ এলেন কেন উনি? এসব নানা কারণেই পুষ্পলতা ঠিক স্বস্তি বোধ করছেন না। এই মুহূর্তে প্রতাপ নারায়ণের জন্য খুব অস্থির লাগতে লাগলো তার। ওই মানুষটাকে কেন হারিয়ে ফেলল সে? অরুণ বলল, আপনি আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা দুজন খুব একটা ভালো অবস্থায় নেই। পুষ্পলতা জবাব দিল না। অরুণ অবশ্য তার জবাবের অপেক্ষাও করল না। বলল, আমরা একটা ভয়াবহ বিপদের মধ্যে আছি। এই বিপদে আপনাকে নিয়ে বাড়তি ঝামেলা বাড়াতে চাই না। দয়া করে আপনি আপনার পরিচয়টা দিন, অথবা ওখানে কি হয়েছিল বলুন। আমরা চেষ্টা করব আপনাকে কোনো নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে। পুষ্পলতা প্রমাদ শুনল।
সে কি বলবে তার পরিচয়? প্রতাপনারায়ণ অবশ্য তাকে স্পষ্ট করে সতর্ক করে দিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন সে কাউকে তার আসল পরিচয় না দেয়। চন্দ্রগড় রাজ পরিবারে যে ষড়যন্ত্রের বীজ বপিত হয়েছে, তাতে অরুণাদিত্যর সঙ্গে সম্পৃক্ত কেউ আর নিরাপদ নয়, পুষ্পলতাও না। তারপরও যে পরিস্থিতিতে তারা দুর্গ থেকে পালিয়েছে, তাতে যে কারো হাতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চর বিস্তৃত বিনয়াদিত্য এখনো অরুণাদিত্যের শত্রু। এছাড়াও আরো কত শত্রু কোথায় রয়েছে তা চট করে নির্ধারণ করা সহজ নয়। ফলে নিরাপদ কোনো আশ্রয়ে পৌঁছানোর আগ অবধি কোনো অবস্থাতেই নিজের সত্যিকারের পরিচয় প্রকাশ করা যাবে না। তা পুষ্পলতা করেওনি। কিন্তু এখন কি করবে? অরুণাদিত্য বলল, আপনি সম্ভবত আমাদের বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এইটুকু অন্তত আপনার বোঝার কথা যে আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমাদের নেই। আমরা বরং আপনাকে রক্ষা করতেই চেয়েছি। এখন আপনি যদি না বলেন যে আপনি কে, কোথায় যাবেন, তাহলে আপনাকে নিয়ে এভাবে পথ চলা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে, কিংবা হয়তো সম্ভবই নয়। আমি বলবো, কিন্তু তার আগে আপনাদের পরিচয় আমি জানতে চাই। এই কথায় অরুণ চুপ করে রইল। পুষ্পলতা বলল, আপনারা আমাকে একটি বিপদ থেকে উদ্ধার করেছেন, একথা সত্য। এমনকি এখন অবধি আপনারা আমার সঙ্গে এমন কিছু করেননি যে আমি আপনাদের কাছে অনিরাপদ বোধ করব। কিন্তু আপনাদের পরিচয় কি, কি করেন, কিংবা কেনই বা ওখানে ওভাবে গিয়েছিলেন, সে কথা না জানলে আমিও ঠিক স্বস্তি পাচ্ছি না। বুঝতে পারছি, কিন্তু দেখুন, আমরা যদি আমাদের পরিচয় আপনাকে নাও দেই, তাতেও তো কিছু ক্ষতি বৃদ্ধি হচ্ছে না। কারণ আমাদের পরিচয়ের সঙ্গে আপনাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার তো কোনো সম্পর্ক নেই। আছে। কি? হয়তো আমার পরিচয়ের সঙ্গে সেটি সম্পর্কিত। হয়তো আপনারা এমন কেউ হতে পারেন, পরিচয় দেওয়া মাত্রই যাদের কাছে আমি অনিরাপদ হয়ে উঠব। পুষ্পলতার এই কথায় দারুণ চমকিত হলো অরুণ। মেয়েটিকে বাইরে থেকে দেখে যতটা কোমল, সহজ মনে হয়, সে যে ভেতরে ভেতরে তেমন নয়, তা যেন এই প্রথম অনুধাবন করতে পারল সে। ভানুর কথাই সত্যি, এই মেয়ে খুব সাধারণ কোনো ঘরের মেয়ে নয়। হয়তো সত্যি সত্যি নিজের পরিচয় আড়াল করার মতো গুরুতর কোনো ঘটনা তার রয়েছে। এ কদিন নিজের অসুস্থতার মধ্যেও মেয়েটিকে লক্ষ্য করার চেষ্টা করেছে সে। কি শান্ত, স্নিগ্ধ, মায়াময় এক মুখ! কি অপার মমতাই না তাকে আগলে রেখেছে, যত্ন করেছে! এই ঘোর বিপদে মেয়েটি না থাকলে সে কি এত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারত? ভানু একা একা আর কতটুকু কিবা করতে পারত? তাছাড়া কারণে অকারণে তাকে এদিক সেদিকও যেতে হয়েছে, বিশ্রাম নিতে, ঘুমোতে হয়েছে। ওই সময়টাতে তো অরুণকে পুরোপুরি অরক্ষিতই থাকতে হতো। মেয়েটি ছিল বলেই ভানুর জন্য কাজগুলো সহজ হয়েছে। কিন্তু এখন কি করবে সে? আপনি কিন্তু আপনার পরিচয় বলছেন না। আর আপনার পরিচয় না বললে আমি কি করে বলবো যে আমার সঙ্গে কি ঘটেছে বা আমি কোথায় যেতে চাই? দেখুন, আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আপনার কথায় যুক্তি আছে, ধীরে সুস্থে বলল অরুণ। কিন্তু সঙ্গত কারণেই আমিও আমার পরিচয়টি আপনাকে দিতে পারছি না। অন্তত এই মুহূর্তে তো নয়ই। তবে কথা দিচ্ছি, সব ঠিক হয়ে গেলে কোনো একদিন আমি নিজে গিয়ে দেখা করে আপনাকে আমার পরিচয় দিয়ে যাব। কিন্তু দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না। পুষ্পলতা কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ, যেন গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। কিছুতেই নিজের আশু কর্তব্য ঠিক করতে পারছে না। শেষ অবধি হেঁটে একদম নদীর তীরে গিয়ে দাঁড়ালো সে। সেখানে নরম কাদার বুকে জেগে উঠেছে সবুজ লতানো ঘাস। অরুণ খানিক এগিয়ে গিয়ে বলল, আপনি সেদিন বলেছিলেন যে প্রয়োজনে আপনি জলে ডুবে আত্মঘাতী হবেন। এখন আর জিজ্ঞেস করছি না কেন ও কথা বলেছিলেন, কিন্তু এই যে আপনি নদীর ধারে এসে দাঁড়ালেন, দেখে হঠাৎই ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? মানে, তেমন নিশ্চিত করে না হলেও একটা অনিশ্চিত আশঙ্কা কাজ করছিল যে এখানে এসে আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দেব।
অরুণ কথা বলল না, তবে মৃদু হাসল। পুষ্পলতা বলল, আপনি এক কাজ করুন। কি কাজ? আমায় রামচন্দ্রপুর পৌঁছে দিন। রামচন্দ্রপুর? একটু যেন অবাকই হলো অরুণ। আজ্ঞে, মানে যদি সত্যি আমার উপকার করতে চান এবং নিরাপদ কোথাও পৌঁছে দিতে চান। কিন্তু সে তো অনেক দূরের পথ। তাছাড়া আমি যেদিকে যেতে চাইছি তার থেকে বেশ খানিকটা উল্টো পথে। কাছাকাছি কোথাও হলে আমার জন্য খানিক সুবিধে হতো। ওখানে আমার মাসির বাড়ি। আপাতত ওই ছাড়া আমি আর নিরাপদ কোনো আশ্রয়ের কথা ভাবতে পারছি না। পুষ্পলতা অনেক ভেবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সে এখন কিছুতেই জলেন্দ্রপুরের কথা বলতে চাইছে না। কে জানে গজেন্দ্রগড় দুর্গ থেকে তার পালানোর খবর ইতিমধ্যে কতদূর অবধি ছড়িয়েছে। তাদের খুঁজে কোথায় কোথায় লোক পাঠানো হয়েছে। তাদের কাউকে সে চেনেও না। ফলে হুট করে অচেনা অজানা কাউকে জলেন্দ্রপুরের কথা বলে বিপদের ঝুঁকি বাড়াতে চায় না। তার চেয়ে রামচন্দ্রপুরের মাসির বাড়ির কথা বলাটাই সব দিক থেকে নিরাপদ। কেউ কিছু সন্দেহ করতে পারবে না, আবার সেও নিরাপদ আশ্রয়ে পৌঁছে যেতে পারবে। একবার সেখানে পৌঁছে গেলে আর চিন্তা নেই। তারপর ধীরে সুস্থে পরবর্তী করণীয় ঠিক করা যাবে। অরুণ বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ততক্ষণে ভানু এসে দাঁড়িয়েছে পাশে। তার চোখে মুখে চিন্তার রেখা। সে বলল, একটা সমস্যা। সমস্যা? ফিরে তাকালো অরুণ। কি সমস্যা? আগে কেউ সম্ভবত আমাদের পিছু নিয়েছে। কি করে বুঝলে? আমি আজ কিছু শিকারের আশায় বেশ খানিকটা পশ্চিমে গিয়েছিলাম, জঙ্গলটার ওপাশে। তারপর হঠাৎই দেখলাম দৃশ্যটা। কি দৃশ্য? গতরাতে কমপক্ষে 4টা ঘোড়া ওখানে এসেছিল। বেশিও হতে পারে। শুকনো মাটি আর ঘাসে ভালোভাবে খুরের দাগ স্পষ্ট দেখা যায়নি। তারা সম্ভবত রাতে ওখানে থেকেও ছিল। কি বলছিস? হুম। একটা জায়গায় পোড়া কাঠ আর ছাই পড়ে থাকতে দেখলাম, কিছু খাবারের চিহ্নও। তার মানে রাতে ওখানেই ঘাঁটি গেড়েছিল ওরা। শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ল অরুণাদিত্যের। বলল, এটা অবশ্য হওয়ারই কথা ছিল। ওই লোক তো হাল ছেড়ে দেওয়ার লোক নয়। হয়তো নিজে এবং নিজের লোকদের একটু সুস্থ হওয়ার অপেক্ষা করছিল, তারপরে পিছু নিয়েছে। আবার এমনও হতে পারে চট করে বুঝতে পারিনি যে আমরা কোন দিকে গিয়েছি। আজ্ঞে, কারণ আমরা যে রাতে এলাম সে রাতে বেশ খানিক বৃষ্টি হয়েছিল। হয়তো তাতে আমাদের ঘোড়ার খুরের দাগও মুছে গিয়েছিল। ফলে তাকে অনুমানের ভিত্তিতেই খুঁজতে হয়েছিল। হুম। সে কারণেই হয়তো প্রথম দিকে ওরা ভুল কোনো পথে চলে গিয়েছিল। কিন্তু এখন যেহেতু এতটা পথ চলে আসতে পেরেছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা আঁচ করতে পেরেছে ওরা। আমার তো তাই মনে হচ্ছে। হয়তো এতক্ষণে আমাদের আশেপাশে কোথাও পৌঁছে গেছে। অরুণ চিহ্নিত ভঙ্গিতে নিচের ঠোঁটে চিমটি কাটল। তারপর বলল, আমাদের এই জায়গা ছাড়তে হবে। কবে? কবে না, আজই। আজই? অবাক গলায় বলল ভানু। একটু পরেই তো রাত নামবে। হ্যাঁ, রাতেই। দিনের চেয়ে এখন বরং রাতে পথ চলাটাই নিরাপদ। ওরা যদি আমাদের অনুসরণ করেই থাকে তবে তা দিনের আলোতেই সহজ হবে। আমরা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নদীর তীর ধরে পূব দিকে এগোতে থাকব। পূব দিকে কেন? প্রথমে রামচন্দ্রপুর যাব। ওখানে এই মেয়েটিকে পৌঁছে দিয়ে তারপর অন্য গন্তব্যে। ভানু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অরুণ তাকে থামিয়ে দিল। বলল, পরে সব বলছি। এখন দ্রুত জিনিসপত্র সব গুছিয়ে নাও। সন্ধ্যার অন্ধকার নামতেই আমরা রওনা হব। সন্ধ্যার পরপরই যাত্রা শুরু করল তারা। নদীর তীর ধরে পথ চলায় এই অন্ধকারের জঙ্গলে পথ হারানোর ঝুঁকি কম। প্রায় মাঝরাত অবধি একটানা চলার পর অরুণ আচমকা থমকে দাঁড়ালো। বলল, কোনো একটা সমস্যা ভানু। কি সমস্যা? কেউ সম্ভবত আমাদের অনুসরণ করছে। আমাদের? হুম। কি করে বুঝলেন? জানি না কি করে বুঝেছি, তবে আমার ইন্দ্রিয় বলছে এ পথে কেবল আমরাই নই, অন্য কেউ আছে। তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। অন্যের কথায় পুষ্পলতা ও ভানু দুজনই বেশ বিভ্রান্ত বোধ করল। তারা দুজন তেমন কিছুই টের পায়নি। অরুণ বলল, যদি সত্যি সত্যিই কেউ আমাদের অনুসরণ করে থাকে
তবে আমরা তিনজন মিলে এই দুটো ঘোড়ায় চড়ে খুব বেশি দূর যেতে পারবো না, তার আগেই ধরা পড়ে যাব। তাহলে? অরুণ সঙ্গে সঙ্গে জবাব দিল না, চুপ করে খানিক কি ভাবল, তারপর বলল, আমরা একটা কাজ করব, দুটো দলে ভাগ হয়ে যাব, তাতে বিপদ আরো বাড়বে না? হয়তো বাড়বে, তবে একটা সুযোগও তৈরি হবে। কি সুযোগ? ওরা যেমন বিভ্রান্ত হবে, তেমনি ওনাকে নিয়ে আমি এগিয়ে যাব। তুমি এখানে কোথাও লুকিয়ে থাকবে। যদি কেউ অনুসরণ করেই থাকে, তবে তাদের তোমাকে পার হয়ে আসতে হবে। তখন তুমিও তাদের অনুসরণ করতে থাকবে। এতে তারা আমাদের কাছাকাছি পৌঁছে গেলে বা ধরে ফেললেও তুমি পেছনে থাকায় আমরা অতিরিক্ত একজনকে অকস্মাৎ সাহায্য পাব। তা তাদের পক্ষে চট করে বোঝা সম্ভব হবে না। ওটা আমাদের সুবিধে দেবে। অরুণের কথায় ভানু যে খুব সন্তুষ্ট হলো তা নয়, কিন্তু তারপরও দ্বিরুক্তি করল না, বরং পুষ্পলতাকে অরুণের ঘোড়ায় তুলে দিয়ে পেছনের অন্ধকারে হারিয়ে গেল। অরুণ ধীর লয়ে চলতে শুরু করলো সামনে। তবে ভানু দীর্ঘ অপেক্ষার পরও কাউকে দেখতে পেল না। শেষ রাতের দিকে চোখজোড়া হঠাৎ মুদে এলো। একটা বড় গাছের গোড়ায় হেলান দিয়ে বসে খানিক ঝিমিয়ে নিতে লাগলো সে। এই সময়ে শব্দটা কানে এলো তার, কেউ যেন আসছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কানের কাছে তীব্র আঘাতে চোখে অন্ধকার দেখতে লাগলো সে। নিজেকে সামলে নিতে গিয়েও পারল না, বরং অন্ধকারে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সঞ্জয় শেঠ চোখের ইশারায় কৃষ্ণেন্দু মিত্রকে তাঁবুর ভেতরে আসার আহ্বান জানালেন। সেখানে দাঁড়িয়ে আছে দুজন ধুলোমলিন চেহারার বিধ্বস্ত সৈনিক। কৃষ্ণেন্দু মিত্র বললেন, এরা কারা? এই অবস্থা কেন এদের? এরা পদ্মপুর থেকে এসেছে। পদ্মপুর? প্রথমে যেন বুঝতেই পারলেন না কৃষ্ণেন্দু মিত্র। তারপর বললেন, ভবানীপুরের পদ্মপুর, আমার বাগান বাড়ি। আজ্ঞে, কোনো দুঃসংবাদ নয় তো? সঞ্জয় শেঠ সামান্য সময় নিয়ে বললেন, আজ্ঞে হ্যাঁ, দুঃসংবাদ। কি দুঃসংবাদ? গলা কাঁপছে কৃষ্ণেন্দু মিত্রের। আপনার স্ত্রী, কন্যা ও কনিষ্ঠ পুত্রকে অপহরণ করেছে বিনয়াদিত্য। কি? আজ্ঞে, তিনি তাদের বন্দি করে রায়পুরে নিয়ে গিয়েছেন। আপনি যদি এই যুদ্ধে অক্ষয়াদিত্যের পক্ষ ত্যাগ না করেন, তাহলে তিনি আপনার সন্তানদের হত্যা করারও হুমকি দিয়েছেন। কৃষ্ণেন্দু মিত্র কি বলবেন কিছুতেই বুঝে উঠতে পারলেন না। তার শরীর কাঁপছে। সঞ্জয় শেঠ বললেন, একই সঙ্গে ঈশানকেও অক্ষত অবস্থায় মুক্তির ব্যবস্থা করতে হবে আপনাকেই। তিনি বলেছেন, আপনার সঙ্গে তার কোনো বৈরিতা নেই। ফলে আপনি যদি তার সঙ্গে কোনো বৈরিতা না করেন, তাহলে তিনিও আপনার সঙ্গে কোনো বৈরিতা দেখাবেন না, বরং স্বাধীন ভবানীপুরের সঙ্গে সদাভাব বজায় রাখবেন। আপনার সন্তানদেরও সসম্মানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তার মূল শত্রুতা এখন অক্ষয়াদিত্য ও চিত্রলেখা দেবীর সঙ্গে, আপনার সঙ্গে নয়। সুতরাং আপনি যেন কিছুতেই অন্যের কারণে নিজের কোনো ক্ষতি ডেকে না আনেন, সেটি তিনি খুব করেই চাইছেন। কৃষ্ণেন্দু মিত্র দুহাতে মুখ ঢেকে বসে পড়লেন। খানিক আগের স্বপ্নই কি তাহলে সত্যি হতে যাচ্ছে? গত কদিন ধরে যে ভুবনজয়ী আলোর রেখা তিনি দেখতে পেয়েছিলেন, তার চারপাশে ভবানীপুরকে নিয়ে যে অধরা স্বপ্নকে সত্যি করতে চেয়েছিলেন, তার সবটাই তাহলে স্রেফ আলেয়া? সঞ্জয় শেঠ বললেন, এই মুহূর্তে আমাদের করণীয়? কৃষ্ণেন্দু মিত্র সঙ্গে সঙ্গে জবাব দিলেন না, যেন ভাবার সময় নিলেন আরো কিছুক্ষণ। তার জ্যেষ্ঠ পুত্র অরিন্দম জীবন মৃত্যু এক মানুষ, তাকে নিয়ে রাজ্যের আর কোনো সম্ভাবনাই নেই। কনিষ্ঠ পুত্র অনিন্দ মিত্রের বয়স 13, সেই ভবানীপুরের একমাত্র ভবিষ্যৎ কর্ণধার। সুতরাং বিনয়াদিত্যের হুমকি অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। এই যুদ্ধ থেকে কৃষ্ণেন্দু মিত্রকে অবশ্যই সরে দাঁড়াতে হবে। এছাড়া কোনো উপায় তার সামনে খোলা নেই। সঞ্জয় শেঠ বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে বললেন, এখন আমাদের কি করণীয়? ঝুলন্তপুর যাত্রা স্থগিত করুন। আপনি যথার্থই বলেছেন, আমাদের আসলে এই মুহূর্তে এছাড়া আর কোনো পথই খোলা নেই। আমরা বরং চেষ্টা করে দেখতে পারি এই যুদ্ধ পুরোপুরি বন্ধে কোনো ভূমিকা রাখা যায় কিনা, বা দুই পক্ষের আলোচনার মাধ্যমে কোনো সমাধান সম্ভব কিনা। কৃষ্ণেন্দু মিত্র কথা বললেন না, তবে জলন্ধপুরের যাত্রা স্থগিত করা হলো। দুপুরের দিকে তারা আবার ফিরতি যাত্রা শুরু করলেন
চন্দ্রগড়ের উদ্দেশ্যে। আবারও 3 দিনের পথ পাড়ি দিতে হলো তাদের। এই পুরোটা সময় জুড়ে কৃষ্ণেন্দু মিত্রর কেবল মনে হতে লাগলো যে, যে পথ তিনি ফেলে যাচ্ছেন তাতে মূলত ফেলে যাচ্ছেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো। সেই স্বপ্ন কি এই জীবনে আর কখনো সত্যি হবে? আর কখনো এই স্বপ্ন কুড়িয়ে তিনি তার থলিতে ভরতে পারবেন? এই প্রশ্নের উত্তর তিনি জানেন না। তবে দিন 3 বাদে তিনি যখন তার সেনাবাহিনী নিয়ে ফের চন্দ্রগড়ে এসে উপস্থিত হলেন, তখন সকলে হতভম্ব হয়ে গেল। কি এমন হলো যে জলন্দপুরের অতি গুরুত্বপূর্ণ এই যাত্রা স্থগিত করে তাকে ফিরে আসতে হলো রাজধানীতে? খবর শুনে রীতিমতো চিত্রলেখা দেবী ও রাজা অক্ষয়াদিত্য বিদ্যুতের বেগে ছুটে এলেন। কৃষ্ণেন্দু মিত্র বসে আছেন স্থবির, মুহ্যমান। তাকে দেখে শঙ্কিত হয়ে উঠলেন সকলে। অক্ষয়াদিত্য বললেন, কোনো দুঃসংবাদ নয় তো রাজা? কৃষ্ণেন্দু মিত্র জবাব দিলেন না। তবে সঞ্জয় শেঠ বললেন, ভয়াবহ দুঃসংবাদ। এই যুদ্ধ আয়োজন আমাদের এখনই বন্ধ করতে হবে। কি বলছেন আপনি? আজ্ঞে, রাজা কৃষ্ণেন্দু মিত্র স্ত্রী ও সন্তানদের পণবন্দি করেছেন বিনয়াদিত্য। কি বলছেন আপনি? অক্ষয়াদিত্যের কণ্ঠে বিস্ময় ও শঙ্কা। আজ্ঞে, আমরা জলন্দপুরের পথে অর্ধেকেরও বেশি এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরই ভবানীপুর থেকে 2 জন গুপ্তচর সৈনিকের আগমন। তারাই এই দুঃসংবাদ বয়ে এনেছে। কিন্তু বিনয়াদিত্য কি করে জানলো যে রানী ও তার সন্তানরা কোথায় লুকিয়ে আছে? তাদের এতটা গোপন জায়গায় রাখা হয়েছিল যে তা এখানকার কারো জানার কথা নয়। সে কথা এখন আর গুরুত্বপূর্ণ নয় রাজা। এখন গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ বন্ধ করা না গেলে রানী ও তার 2 সন্তানের জীবন বিপন্ন হবে, এবং সেটি কিছুতেই হওয়া যাবে না। বিনয়াদিত্য কি বলেছে? এতক্ষণে প্রশ্ন করলেন চিত্রলেখা দেবী। এই যুদ্ধে ভবানীপুর অংশ নিলে এবং ঈশানকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে তিনি রাজা কৃষ্ণেন্দু মিত্রের সন্তানদের প্রকাশ্যে হত্যা করবেন। সঞ্জয় শেঠ থামলেও কেউ কোনো কথা বলল না। সভাকক্ষে পিনপতন নীরবতা নেমে এলো। দীর্ঘ সময় পর কথা বললেন চিত্রলেখা দেবী। বিষয়টি অবশ্যই দুশ্চিন্তার, তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন নেই। আপনারা বিশ্রাম করুন। আমরা শান্ত মাথায় পরিস্থিতি পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। তবে অবশ্যই সবকিছুর আগে রাজা কৃষ্ণেন্দু মিত্রের সন্তানদের নিরাপত্তার বিষয়টিই গুরুত্ব পাবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কিছুক্ষণ আগেও উত্তেজনা ও প্রত্যাশায় টগবগ করে ফুটতে থাকা চন্দ্রগড় রাজবাড়ি যেন হঠাৎই থমথমে হয়ে গেল। অক্ষয়াদিত্য আলাদাভাবে মায়ের সঙ্গে জরুরি আলোচনায় বসলেন। বললেন, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আগে শুনি কৃষ্ণেন্দু মিত্র কি বলেন। তিনি আর কি বলবেন? খুব স্বাভাবিকভাবেই তিনি এই যুদ্ধের অংশ হতে চাইবেন না। যে কোনো মূল্যে তার সন্তানদের জীবিত ফেরত পেতে চাইবেন। তাছাড়া এর আগেও কিন্তু সৃজিতা তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে এই যুদ্ধে তিনি অযথাই অংশ নিচ্ছেন। এখানে তার কোনো স্বার্থ নেই, বরং আমাদের কারণে তিনি রায়পুরের সঙ্গে শত্রুতা তৈরি করেছেন। কিন্তু কৃষ্ণেন্দু মিত্র বোকা তো নন। তিনি এও জানেন সৃজিতা কখনোই এই ঘটনা ভুলবেন না। সাময়িক সময়ের জন্য বন্ধুত্বের কিংবা সমঝোতার প্রলোভন দেখালেও প্রয়োজন ফুরিয়ে গেলেই সে এক ভয়ানক প্রতিশোধ নেবে। মা, হয়তো সে নেবে, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তো তিনি অত কিছু ভাবার অবস্থায় নেই। বরং এখন তার একমাত্র ভাবনা হবে যে কোনো মূল্যে তার সন্তানদের অক্ষত অবস্থায় ফেরত পাওয়া। এর বিনিময়ে তিনি সম্ভবত সবকিছুই করতে চাইবেন। হুম, বলে গম্ভীর হয়ে রইলেন চিত্রলেখা দেবী। তারপর বললেন, কিন্তু তুমি কি এটা বুঝতে পারছো যে একবার কৃষ্ণেন্দু মিত্র এই যুদ্ধ থেকে সরে দাঁড়ালে আমাদের কি হবে? বুঝতে পারছি মা। এই অবস্থায় তিনি যদি এই যুদ্ধ থেকে সরে দাঁড়ান তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। আর সেই পরাজয়ের অন্য নাম নৃশংস মৃত্যু। সৃজিত আমাদের সমূলে নির্বংশ করে ফেলবে। তাহলে উপায়? অক্ষের কাছে এই প্রশ্নের উত্তর নেই। মুহূর্তে পরিস্থিতি যে এমন নাজুক এবং প্রতিকূল হয়ে উঠতে পারে তা তার কল্পনাতেও ছিল না। কিন্তু এখন এই বিপদ থেকে
উত্তরণের কোনো পথও তার জানা নেই। তিনি অসহায় ভঙ্গিতে রানীমাতার দিকে তাকিয়ে রইলেন। চিত্রলেখা দেবী বললেন, অস্থির হইও না, মনে রাখবে, জগতে পথ কোথাও কখনো শেষ হয়ে যায় না। পথ থাকেই, কিন্তু নির্ভর করে পথিকের উপর, সে সেই পথ খুঁজে বের করতে পারে কিনা। কিন্তু সব পথে যাওয়ার মতো সাহস ও প্রজ্ঞা তার আছে কিনা। যাদের থাকে তারাই বিজয়ী হয়, নতুন পথ তৈরি করে, অন্যরা হয় পরাজিত। রাতে সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা হবে। সেই আলোচনায় অংশ নেয়ার আগে কৃষ্ণেন্দু মিত্র সঞ্জয় শেঠের সঙ্গে বৈঠকে বসলেন। কৃষ্ণেন্দু মিত্র বললেন, আমি রাতে আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব। কি চূড়ান্ত সিদ্ধান্ত? এই যুদ্ধে আর আমি নেই। আমি আমার সৈন্য সামন্ত রসদপত্র নিয়ে প্রস্থান করব। আমি কিছুতেই আমার সন্তানদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারবো না। তাই হওয়া উচিত। কিন্তু রাজা, আপনি বিষয়টি যত সহজ ভাবছেন তা তত সহজ নাও হতে পারে। কেন? অক্ষয়াদিত্য কোনোভাবেই চাইবেন না আপনি এই যুদ্ধ থেকে সরে দাঁড়ান। কারণ আপনি যদি সরে যান, তাহলে সেটি শুধু পরাজয় নিশ্চিত করবে না, বরং তাকে চিরদিনের জন্য নির্বংশ করে ফেলবে। সুতরাং আপনি চাইলেই যে তিনি বিষয়টি মেনে নেবেন, মোটেই তা নয়। কিন্তু তিনি তো জোর করে আমাকে এই যুদ্ধে থাকতে বাধ্য করতে পারেন না। সেটিই ভাবছি, ভেবেও কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তবে অক্ষয়াদিত্য কি করবেন জানি না। কিন্তু চিত্রলেখা দেবী মনে হয় না বিষয়টি এত সহজে ছেড়ে দেবেন। বরং তার সঙ্গে আমাদের চূড়ান্ত শত্রুতা তৈরি হবে। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা যদি এই যুদ্ধে সরাসরি সৃজিতা আর বিনোদিতের পক্ষ নেই, তাদের সঙ্গে যোগ দেই, বললেন কৃষ্ণেন্দু মিত্র। মানে চন্দ্রগড়ের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা? হুম। যে অক্ষয়াদিত্য আমাদের এত বছরের বন্ধু, যে আমাদের ভবানীপুরকে স্বায়ত্তশাসন দিতে সহায়তা করেছে, স্বাধীন রাজ্য পেতে সাহায্য করেছে, তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাব আমরা? তাকে হত্যা করতে সহযোগিতা করব? বিস্মিত কণ্ঠে বললেন সঞ্জয় শেঠ। একদমই তাই। রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই প্রথম ও শেষ কথা, এবং সেটি করতে হলে এখানে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছু নেই। এখানে একমাত্র বন্ধু হলো প্রয়োজন। প্রয়োজনের খাতিরে সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রুও অতি কাছের বন্ধু হয়ে উঠতে পারে। কৃষ্ণেন্দু মিত্র থামলেও সঞ্জয় শেঠ বেশ কিছুক্ষণ নীরবই রইলেন। তারপর বললেন, কিন্তু এই একই কথা যদি সৃজিতা বা বিনয়াদিত্যও ভাবেন? যে কথা আমি আগেও বলেছিলাম, তারাও যদি আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের সঙ্গে ওই একই কাজ করেন? সেই আশঙ্কা যে একদমই নেই তাও নয়। তবে শেঠ, এই পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগ দিলে আমরা বরং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ বন্ধুত্ব, বিশ্বস্ততা এবং সহযোগিতার প্রমাণ দিতে পারব। আর সেটি হলে আমাদের এই সহযোগিতার কথা তারা চট করে অস্বীকার করতে পারবে না। এক ধরনের মৈত্রী তৈরি হবে। রাজ্য চালনায় মিত্র থাকাটা অতি জরুরি। কিন্তু আমরা যদি এটি না করি, তাহলে যুদ্ধ থেকে সরে গেলেও আমরা তাদের বন্ধু হতে পারবো না। সেটি বরং তারা এভাবে দেখবে যে হিসেব নিকেশ করে স্রেফ বাধ্য হয়ে আমরা একটি বিনিময়ের কৌশল গ্রহণ করেছি নিজেদের স্বার্থে। সেখানে সহযোগিতা কিংবা বন্ধুত্বের কিছু ছিল না। কৃষ্ণেন্দু মিত্রর এই যুক্তি সঞ্জয় শেঠের পছন্দ হলো। তাছাড়া পরিস্থিতি বিবেচনায় এর চেয়ে শ্রেয় আর কোনো উপায়ও তাদের সামনে খোলা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কথা তারা চিত্রলেখা দেবী বা অক্ষয়াদিত্যের সামনে কি করে বলবেন? বিষয়টি চিন্তার। তবে এই নিয়েও তারা নানান কৌশল ভাবলেন। শেষ অবধি সঞ্জয় শেঠ বললেন, আমরা তো আর সরাসরি এসব কথা অক্ষয়াদিত্যকে বলতে পারবো না। আমরা বরং দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমিয়ে আনার কথা বলবো। কোনো যুদ্ধবিরতি, সন্ধি বা চুক্তির ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে আমাদের ভূমিকা পালনের কথা বলবো। কৃষ্ণেন্দু মিত্র তার সঙ্গে একমত হলেন। রাতে চিত্রলেখা দেবী ও অক্ষয়াদিত্যের সঙ্গে দীর্ঘ বৈঠক হলো।
বৈঠকে কৃষ্ণেন্দু মিত্র সবিস্তারে তার ভাবনা বর্ণনা করলেন। চিত্রলেখা দেবী শান্ত ভঙ্গিতে সেসব শুনলেন, তবে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং গভীর ভাবনায় নিমগ্ন হয়ে রইলেন। অক্ষয়াদিত্য অবশ্য প্রচণ্ড অস্থির বোধ করতে লাগলেন। তিনি বুঝতে পারছেন এভাবে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না। সৃজিতা কিছুতেই সন্ধির প্রস্তাব মানবে না। সে সুযোগ পাওয়া মাত্রই চন্দ্রগড় আক্রমণ করবে এবং অক্ষয়াদিত্য ও তার উত্তরাধিকারদের নাম নিশানা চিরতরে মুছে ফেলতে চাইবে চন্দ্রগড়ের ইতিহাস ও ভবিষ্যৎ থেকে, যেভাবে মুছে ফেলা হয়েছিল চন্দ্রবংশের ইতিহাস। এই মহাসংকট থেকে অক্ষয়াদিত্যকে রক্ষা করতে পারেন একমাত্র কৃষ্ণেন্দু মিত্রই। তার সহযোগিতায় সম্মিলিত বাহিনীর সর্বাত্মক আক্রমণই কেবল সৃজিতা ও বিনয়াদিত্যকে পরাজিত করতে পারে, সুসংহত করতে পারে তার ক্ষমতা। এই সংকটের চিরস্থায়ী সমাধানও তাই। অন্যথায় বাদবাকি এতক্ষণ যা তারা বললেন তা স্রেফ একটি সাময়িক স্থিতাবস্থা হিসেবেই থাকবে। কিন্তু সেই স্থিতিবস্থার আড়ালে তার জন্য ওত পেতে অপেক্ষা করবে ভয়ঙ্কর সর্বগ্রাসী এক মহাপ্রলয়। সেই মহাপ্রলয় থেকে নিজেকে রক্ষা করার সামর্থ্য অক্ষয়াদিত্যের একার নেই। কথাটি বলতে গিয়েও তিনি থমকে গেলেন, কারণ তাকে চমকে দিয়ে চিত্রলেখা দেবী শান্ত ও সন্তুষ্ট কণ্ঠে বললেন, আপনার প্রস্তাব যথার্থই উত্তম ও কার্যকর রাজা কৃষ্ণেন্দু মিত্র। এই পরিস্থিতিতে এর চেয়ে শ্রেয় আর কোনো বিকল্প কিছুতেই হতে পারে না। আপনি সন্ধির ব্যবস্থা করুন। আরেকটা কথা, কোনোভাবেই বিস্মরণ হওয়া যাবে না। কি? রাজ্য গেলে রাজ্য পাওয়া যাবে, কিন্তু সন্তান গেলে সন্তান পাওয়া যাবে না। এই যে চন্দ্রগড় রাজ্য, এই রাজ্য হারিয়ে ফেললেও আমি কিন্তু এত বছর পর আবার ফিরে পেয়েছি। কিন্তু কই, আমার হারিয়ে যাওয়া সন্তানদের তো আমি ফিরে পাইনি। পেয়েছি বলে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি। তার চোখে অশ্রু। আঁচলের খুঁটে সেই অশ্রু মুছে চিত্রলেখা দেবী বললেন, সুতরাং যে কোনো মূল্যেই হোক সবার আগে আপনার সন্তানদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। চিত্রলেখা দেবীর কথা শুনে কৃষ্ণেন্দু মিত্র ও সঞ্জয় শেঠ একই সঙ্গে ভীষণ বিস্মিত ও আপ্লুত বোধ করলেন। এত সহজে যে বিষয়টি তিনি মেনে নেবেন একথা তারা ভাবেননি, বরং মনে মনে বেশ দ্বিধাদ্বন্দ্বিতই ছিলেন। নিজেদের পরিকল্পনার এমন সহজ ও ত্বরিত বাস্তবায়নে তারা যারপরনায় আনন্দিত বোধ করতে লাগলেন, কিন্তু সেই আনন্দ প্রকাশ করলেন না, বরং চিত্রলেখা দেবীর প্রত্যাশিত যুদ্ধজয়কে বাস্তবায়িত করতে না পারার দুঃখে মুহ্যমান হয়ে রইলেন। যথাযথ দুঃখ ও হতাশা প্রকাশ করে সভাকক্ষ ত্যাগ করলেন। হতাশ, বিধ্বস্ত, ভীত অক্ষয়াদিত্য মায়ের দিকে তাকিয়ে বললেন, এ আপনি কি করলেন? চিত্রলেখা দেবী জবাব দিলেন না, তবে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন কৃষ্ণেন্দু মিত্র ও সঞ্জয় শেঠের অপরিসীয়মান ছায়ার দিকে। অক্ষয়াদিত্য বললেন, মা, আপনি কি বুঝতে পারছেন আপনি কি ভয়ঙ্কর এক ভুলই না করছেন? এর চেয়ে সর্বনাশা কোনো ভুল সিদ্ধান্ত কি আর হতে পারে? চিত্রলেখা দেবী শান্ত কণ্ঠে বললেন, ভুল আর সঠিক নির্ধারণের সাধ্য বর্তমানে নেই, আছে ভবিষ্যতের। কিন্তু আমরা সহসা সেই ভবিষ্যৎ দেখতে পাই না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হলেই বুঝবে। তার আগে কেশবনাথের নেতৃত্বে রায়পুরের বিনয়াদিত্যের কাছে সন্ধির প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। আমরা সত্যি সত্যি সন্ধি করব, এছাড়া আর উপায় কি? ভাবলেশীন ভঙ্গিতে বললেন চিত্রলেখা দেবী, আমাদের তো আর কোনো উপায় নেই। চিত্রলেখা কথাটি বললেও তাতে যেন হতাশার চিহ্ন খুব একটা নেই, বরং মায়ের ওই নির্লিপ্ত মুখ আর মিয়মান কণ্ঠের আড়ালে হঠাৎ করেই যেন তীব্র তীক্ষ্ণ এক ঝড়ের আভাস দেখতে পেলেন অক্ষয়াদিত্য। কিন্তু এই প্রায় অশীতিপীর একজন বৃদ্ধ এমন ভয়াল পরিস্থিতিতে কি বা করতে পারেন তা তিনি কিছুতেই অনুমান করতে পারলেন না। তবে এটুকু বুঝতে পারলেন, সামনে এক ভয়াল সময় উপস্থিত। সেই সময়ে একমাত্র সেই টিকে থাকবে যে যত বড় কুশলী, নিষ্ঠুর ও কুচক্রী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়
দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।